আচ্ছা, জানেন কি এশিয়ার দক্ষিণ পূর্ব নাতিশীতোষ্ণ অঞ্চল কোনটি? আর এই অঞ্চলের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন একটি গাছ, যেই গাছ থেকে পক্স, জন্ডিস, ডায়াবেটিস, কোলেস্ট্রল, চর্মরোগ, এমনকি কিডনির সমস্যারও সমাধান করে দিতে পারে। কি জানতে ইচ্ছা করছে তো? সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমি অপু, আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। এশিয়ার দক্ষিণ পূর্ব নাতিশীতোষ্ণ অঞ্চল হচ্ছে ভারত, বাংলাদেশ এবং চীন। আর এইখানেই এই গাছটি পাওয়া যায় বিভিন্ন নামে, যার বৈজ্ঞানিক নাম মার্সডেনিয়া ভলুবিলিস। বাংলায় যাকে যুক্তিফুল বা তিতাকুঞ্জলতা বলা হয়, হিন্দিতে একে আকাড়বেল বলে, আর আসামে একে হেমজিরন্তী লতা বলে, সংস্কৃতে একে বহুপর্ণী বা বহুবল্লী বলে। এটি একটি সপুষ্পক উদ্ভিদলতা। এই গাছের ফুল, কচি কচি পাতা, কচি কচি ডাল সমস্তটাই রান্নার কাজে ব্যবহার হয়। এই গাছের ফুলটা তেতো হলেও কিন্তু মারাত্মক উপকারী। এই তেতো ফুলটার জন্যই কিন্তু গাছটা এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সমস্ত পৃথিবীতে। কিন্তু সমস্যা হলো, আমরা যারা শহরে বাস করি তারা আমরা এই গাছটাকে কোথায় পাবো এবং এই গাছটার সঠিক পরিচর্যা কী হওয়া উচিত, সমস্ত বিষয়টা জানতে হলে ঢুকে পড়তে হবে আমাদেরকে দ্বিতীয় অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা জানবো এই গাছটাকে আমরা কোথা থেকে কালেকশন করব এবং আমরা এর জন্য কীরকম পট সিলেকশন করব। দেখো, এই গাছটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, এই গাছটা কিন্তু এই সময় ঠিক বর্ষার আগে এবং বর্ষার সময় খুব সহজেই কিন্তু যে কোনো নার্সারিতে বা যে কোনো গাছের দোকানে পাওয়া যায়। খুবই অল্প দাম, খুব বেশি দাম নয়, কিন্তু এই গাছটার উপকারিতার জন্য এই গাছটা এত জনপ্রিয় হয়েছে যে ধীরে ধীরে এর দাম বাড়তে শুরু করেছে। আমরা চেষ্টা করব যে কোনো নার্সারি থেকে অথবা যে কোনো গাছের দোকান থেকে আগে থেকে বলে রাখলেও হবে, তোমাকে কিন্তু এই গাছ জোগাড় করে দেবে অবশ্যই। এই গাছগুলি ছোট থাকা অবস্থায় আমরা কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যে অবশ্যই পেয়ে যেতে পারি যে কোনো নার্সারিতে বা গাছের দোকানে। তোমরা চাইলেই কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারো, তোমরাও কিন্তু পেয়ে যাবে। এরপর আসছি পট সিলেকশনের ব্যাপারটা, মানে আমরা কীরকম টব নির্বাচন করব। প্রথমেই আমি বলে দিই, দেখো বন্ধুরা, এই গাছটা কিন্তু লতানে গাছ, প্রচুর বড় হয় এবং এর জন্য আমাদেরকে কিন্তু খুব ভালো একটা টপ সিলেকশন করতে হবে। মানে পট যদি আমরা ভুল সিলেকশন করি তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ঘটে যাবে, মানে ছোট পটে দিলে এই গাছটা কিন্তু বৃদ্ধি আটকে যাবে। সেই জন্য বৃদ্ধি যাতে না আটকে যায় সেই জন্য আমাদেরকে একে শুরু থেকে একটু বড় পটে দিতে হবে। কীরকম বড় পটে দেবো? দেখো, তুমি 20 লিটারের জার থেকে শুরু করে, মানে 20 লিটারের যে জলের জার হয় সেই রকম জার থেকে শুরু করে তুমি আমার মতন এরকম হাফ ড্রামেও দিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই রকম হাফ ড্রাম বা এর থেকে যদি কোনো বড় ড্রাম থাকে তুমি তাতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা মাটিতে করবে তাদেরকে আমি বলে দিই, তাদের তো কোনো অসুবিধাই নেই, শুধু মাটিতে বসিয়ে দিলেই গাছ হবে, বিশেষ কিন্তু কোনো পরিচর্যাও লাগবে না। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টায় আসি, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। দেখো, ড্রেনেজ সিস্টেম যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তুমি কোনো মতেই গাছ বাঁচাতে পারবে না। সেই জন্য একদম কিন্তু কোনো রকম যাতে কোনো ভুল না হয় সেটা কিন্তু তোমাকে খেয়াল রেখে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করতে হবে। কারণ হচ্ছে, আমরা যদি ড্রেনেজ সিস্টেম ভুল করে দিই তাহলে কিন্তু অবশ্যই গাছ আমাদের মারা যাবে। তাহলে ড্রেনেজ সিস্টেমটা করব কিভাবে? যারা পুরনো বাগানি তারা কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কিভাবে করতে হয় জানো, এবং যারা নতুন বাগানি তারা যদি না জেনে থাকো, ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো ড্রেনেজ সিস্টেমটা কীভাবে তৈরি করতে হয়। অবশ্যই কিন্তু তোমাকে ড্রেনেজ সিস্টেমটা ওই পদ্ধতিতে করে নিতে হবে। ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য আমি ড্রেনেজ সিস্টেমটা দেখালাম না, ভিডিও একটা আলাদা করা আছে, তোমরা দেখে নিলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা ড্রেনেজ সিস্টেম তৈরি করব। যখন তোমার ড্রেনেজ সিস্টেম কমপ্লিট হলো তখন তুমি জানবে যে তোমার কিন্তু গাছ বাঁচানোর সর্বপ্রথম পদ্ধতি তুমি সফল হয়েছো। দেখো, প্রথমেই আমি বলে দিই, এই গাছটা লাগানোর জন্য তুমি যে কোনো মাটি ব্যবহার করতে পারো, মানে বাগানের মাটি হোক, ভিতের মাটি হোক, যে কোনো মাটি, তুমি যে মাটি পাবে সেই মাটি ব্যবহার করতে পারো। এবার মাটিটাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবে? মাটিটা তৈরি করার প্রথম নিয়ম হচ্ছে, তুমি 1 ভাগ যে কোনো মাটি নিয়ে নেবে, যদি সম্ভব হয় বালিচালা চালনা দিয়ে একটু চেলে নেবে, তাহলেই হলো 1 ভাগ মাটি। 1 ভাগ নেবে তুমি সাদা বালি, যে কোনো বালি নিতে পারো, সাদা বালিও নিতে পারো বা লাল বালিও নিতে পারো, এতে কোনো বাধ্যবাধকতা নেই। আর তার সাথে নেবে 1 ভাগ কম্পোস্ট।
সেটা পাতা পচা সার হতে পারে, সেটা গোবর সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, অথবা তোমার কাছে যদি কিচেন কম্পোস্ট থাকে কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে কিচেন কম্পোস্ট যদি ভিজে ভিজে অবস্থায় থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। 1 চামচে ফাঙ্গিসাইড অবশ্যই তাতে দিয়ে দিতে হবে। তাহলে বোঝা গেল আমরা কিন্তু মোট 3টে উপাদান দিলাম। কি কি দিলাম? মাটি 1 ভাগ, বালি 1 ভাগ এবং তার সাথে 1 ভাগ যে কোনো কম্পোস্ট দিয়ে মাটিটাকে ভালো করে মেখে নাও। মেখে নেওয়ার পর এই মাটিটার জন্য তোমরা কি করবে, এর মধ্যে দিয়ে দেবে 1 মুঠোর মতন সর্ষে খোল গুঁড়ো, 1 মুঠো হাড়ের গুঁড়ো এবং 1 মুঠো নিম খোল এবং হাফ চামচের একটু বেশি, মানে 1 চামচেই ধরো 1 চামচের মতন পটাশ এর মধ্যে অবশ্যই দেবে। দেওয়ার পর কি করবে, এর সঙ্গে আরও কিছু উপাদান দিতে হবে। কি কি উপাদান দেবে? একটু 1 মুঠোর মতো শিংকুচি দিয়ে দিতে পারো, সেটা তো খুব ভালো হবে। এবং তার সাথে তুমি দিতে পারো 1 মুঠোর মতন রক্তসার দিয়ে দিতে পারো তার সাথে। এবং যদি তোমার কাছে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে সেটাও দিতে পারো, বা যদি সমুদ্র শৈবাল থাকে মানে সিউইড যদি থাকে সেটাও 1 চামচে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, গাছ কিন্তু খুব ভালো হবে। এবং ম্যাগনেসিয়াম সালফেট যদি থাকে সেটাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এগুলো অ্যাডিশনাল বললাম, মূল তোমাকে 3টে উপাদান দিতে হবে এবং তার সঙ্গে নিমখোল অবশ্যই দিতে হবে। দেওয়ার পর যদি তোমার কাছে বাকিগুলো থাকে তাহলে তুমি এগুলো দিতে পারো। এটা আমি বললাম একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি বলি তোমাদেরকে, অনেকের কাছে অনেক কিছু নাও থাকতে পারে, তারা কিভাবে করবে? তারা কি করবে, 60% নেবে গার্ডেন সয়েল এবং 40% নেবে যে কোনো কম্পোস্ট নিয়ে মাটিটাকে তৈরি করে নাও। তার মধ্যে 1 মুঠো নিমখোল দিয়ে দাও, নিমখোলটা অবশ্যই দিতে হবে। নিমখোল দিয়ে দিলে, দেওয়ার পর এবার যা যা বললাম তোমাদের সর্ষে খোল, হাড় গুঁড়ো, পটাশ, যদি সেগুলো তোমার কাছে থেকে থাকে সেগুলো তোমরা অল্প অল্প করে 1 মুঠো করে মিশিয়ে দিতে পারো ওই মাটিটার জন্য, তাহলে মাটিটা তৈরি হয়ে যাবে। যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, তবে নিমখোলটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে নিলে, তৈরি করে ড্রেনেজ সিস্টেম যেহেতু তোমার করা আছে, ড্রেনেজ সিস্টেমের উপরে আস্তে আস্তে মাটিটাকে বিছিয়ে দেবে, মানে মাটিটাকে দিয়ে দেবে। প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই গাছটা। দেখো গাছটা কত সুন্দর, কিন্তু গাছটা বেড়ে উঠেছে। গাছটা আরও বড় হয়ে গেছিলো, আমি কিন্তু একটু কেটে ছোট করে রেখেছি। দেখতে পাচ্ছ? এই দেখো গাছটার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে গাছটা কিন্তু একদম পরিপক্ক তৈরি গাছ। এই গাছটা বসালেই কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আমি তোমাদেরকে বলে দিই, একটা জিনিস খেয়াল রাখবে, যখন তোমরা নার্সারি থেকে নিয়ে আসলে গাছটাকে, তার কিছুদিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে তোমরা এই রকম একটা মাটির টবের মধ্যে কিন্তু গাছটাকে রেখে দেবে। আস্তে আস্তে এইভাবে বসিয়ে দেবে, দিয়ে মাটির টবে কিছুদিন রেখে দেবে। কিছুদিন রাখার পর দেখবে, এই দেখো এই অংশটা দেখলে বুঝতে পারবে, দেখো এখান থেকে তলা থেকে কিন্তু আস্তে আস্তে শিকড় বেরোতে শুরু করে দিয়েছে। যখন এরকম শিকড় বেরোতে শুরু করে দেবে তখন বুঝবে গাছটা কিন্তু একেবারে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বড় পটে লাগানোর জন্য। এই শিকড় আসা অবধি তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে দেখো এই অংশটাকে আমরা কিন্তু আস্তে আস্তে কেটে বাদ দিয়ে দেবো, নাহলে কিন্তু আমরা গাছটা বার করতে পারবো না পট থেকে। ঠিক এইভাবে আমরা কেটে বাদ দিয়ে দিলাম। দেখো এইভাবে আস্তে আস্তে আঙুল দিয়ে ঘষলেই কিন্তু সব শিকড়গুলো ছিঁড়ে যাবে, ছিঁড়ে পড়ে যাবে। এরপর আমরা আস্তে আস্তে গাছটাকে বার করে নেব। দেখো এইভাবে আস্তে আস্তে ঠুকলেই আমাদের গাছটা বেরিয়ে যাবে। দেখতে পেলে কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার দেখো কেন আমি তোমাদেরকে বললাম যে নিচের দিকের রুটটা ছিঁড়ে দেবে, দেখো কত সুন্দর আমাদের রুট হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কত সুন্দর রুট হয়েছে, দেখতে পাচ্ছ? এবারে আমরা এই গাছটাকে প্রতিস্থাপন করব। তোমাদেরকে যে মাটির ভাগটা আমি দেখালাম সেই মাটির ভাগটাই আমি কিন্তু এখানে নিয়েছি এবং এইভাবে মাটিটা তৈরি করে নিয়েছি। এবারে এই গাছটাকে বসানোর আগে আমাদের একটু দেখে নিতে হবে, এই যে লেভেলটা দেখছো এই লেভেল থেকে আমাদের 1 ইঞ্চি নিচে কিন্তু গাছটা বসবে। যদি আমরা এইভাবে দেখতে যাই, দেখো এখানে কিন্তু অনেকটা 2 ইঞ্চির মতন গ্যাপ আছে, তার মানে আমাদের এখানে 1 ইঞ্চি মাটি উঁচু করতে হবে। আমরা তাহলে 1 ইঞ্চি মাটি উঁচু করে দেবো এখানটা। এই দেখো এইভাবে আমি মাটিটা দিয়ে উঁচু করে দিচ্ছি, 1 ইঞ্চির মতন উঁচু করে দিচ্ছি। এই দেখো হয়ে গেল, বোঝা গেল জিনিসটা? দেখো আমি কিন্তু এর থেকে মানে এই কানা বরাবরের থেকে 1 ইঞ্চি নিচে কিন্তু আমি গাছটাকে রাখলাম। হয়ে গেল। এবারে আমরা কি করব, চারিদিক দিয়ে মাটিটাকে দিয়ে ভালো করে ভরাট করে দেবো। এরপর দেখো আমি মাটিটা কিন্তু ধার ধার দিয়ে ভরে দিয়েছি, দেখতে পাচ্ছ? ভরে দেওয়ার পর একটা কথা বলে দিই, দেখো আমি কিন্তু এখানে আরও মাটি দিতে পারতাম, আমি কিন্তু 2 ইঞ্চি জায়গা খালি রাখলাম। কেন 2 ইঞ্চি জায়গা খালি রাখলাম? প্রথম কথা হচ্ছে যে আমি মাটিটা ভরাট করলাম ধার দিয়ে এবং আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে ঠেসে দিলাম যাতে ভেতরে কোনো এয়ার পকেট না থাকে। দেখো এইভাবে আস্তে আস্তে তোমাকে ভালো করে ঠেসে দিতে হবে। এবং 2 ইঞ্চি খালি রাখার একটাই কারণ, এই 1 ইঞ্চি কিন্তু ভরাট হয়ে যাবে। কিভাবে ভরাট হবে?
প্রত্যেক মাসে আমরা যে খাবার দেবো, খাবারটা কিন্তু কম্পোস্ট সার দেবো, তো সেই জন্য কম্পোস্ট সার যখনই আমরা দেবো দিতে দিতে কিন্তু এই গাছটার এই যে অংশটা, মানে টবের অংশটা কিন্তু ভরাট হয়ে যাবে কম্পোস্ট সারেতে। সেই জন্য আমি আপাতত 2 ইঞ্চি জায়গা খালি রাখলাম এবং প্রত্যেক মাসে খাবারের জন্য জায়গাটা ফাঁকা রাখলাম। হয়ে গেল, আমাদের প্রতিস্থাপনের কাজ শেষ। এবং আমরা লাস্ট একবার এরমভাবে দেখে নেব যে কোনো জায়গায় ঢিলে আছে কিনা, ফাঁকা এয়ার পকেট হয়ে গেছে কিনা, ভালো করে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে আমাদের একবার দেখে নিতে হবে। হয়ে গেল আমাদের তাহলে প্রতিস্থাপনের কাজ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রতিস্থাপনটা কিভাবে করতে হবে, সেটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এরপর একটা কথা বলি, আমি দেখো টবের কিন্তু মাঝ বরাবর গাছটা লাগিয়েছি এবং এই গাছটা খেয়াল রাখবে তোমরা, এই গাছটা কিন্তু গুল্ম শ্রেণীর লতানি গাছ, তার মানে একে লতিয়ে লতিয়ে উঠতে জায়গা দিতে হবে। তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এর জন্য কোনো মাচা তৈরি করে দিতে হবে, অথবা আমার মতন এই দেখো ওপরে যেরকম আমি জাল করে দিয়েছি দেখতে পাচ্ছ, দেখো এরকম জাল করে দিতে হবে। তাহলে কী হবে, আমি আস্তে আস্তে এই গাছটাকে তুলে দেবো এই জালের মধ্যে। এই জালের মধ্যে তুলে দিলে এই গরমের সময় দুটো উপকার হবে আমার। কি উপকার হবে? এক হচ্ছে এই জালটার উপরে যখনই আমি গাছটা তুলে দেবো আমার এই ছাদটা কিন্তু ঠান্ডা থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে এই গাছটা যেহেতু একটা আলম্ব পেয়ে যাবে, সেহেতু এই গাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঝরঝর করে বাড়তে পারবে। এই দুটো উপকারিতা কিন্তু একসাথে পাবো আমি। আমার ছাদও ঠান্ডা থাকবে এবং আমার গাছও খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এরপর আমরা গাছটাকে জল দেব। কিভাবে দেব? টব ভর্তি করে আমরা জল দেবো, একদম সম্পূর্ণ টব ভর্তি করে জল দেবো। আমি এখন দিচ্ছি না, কারণ হচ্ছে আমি একদম যেখানে বসাবো সেই জায়গায় বসিয়ে দিয়ে লতানো গাছ যেখানে আমার রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে পুঁই শাক রয়েছে, ওখানে তরমুজ গাছ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ রয়েছে, এইরকম একটা জায়গায় আমি গাছটাকে বসাবো, বসিয়ে একদম ওপরে তুলে দেবো। সেই জন্য আমি এখন জল দিচ্ছি না, ওখানে বসিয়েই আমি জল দেবো। কিন্তু জলের বিষয়টা তোমাদেরকে ভালো করে বলে দিই, জলটা তোমাদেরকে সম্পূর্ণ টব ভর্তি করে দিতে হবে, একদম চুবু চুবু করে জল দেবে। যখন দেখবে অতিরিক্ত জলটা মাটির নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন জল দেওয়া বন্ধ করবে। প্রতিস্থাপন করার পর জল দেওয়ার নিয়ম হচ্ছে এটা, কারণ হচ্ছে সম্পূর্ণ মাটিটা যদি না ভেজে তাহলে গাছের শিকড়ের বৃদ্ধি ঘটবে না। সেই জন্য সম্পূর্ণ মাটিটা ভেজাতে গেলে আমাদেরকে ভালো করে ভর্তি করে টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে। অতিরিক্ত জল আমরা দেখতে পাবো ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে গেল, তারপরে আমরা জল দেওয়া বন্ধ করে দেবো। এটা হলো প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম। এরপর বলি আমরা প্রতিদিন কীরকমভাবে জলটা দেবো। প্রতিদিন জলটা কিভাবে দেবো সেটা জানতে হলে আমাদের সবার আগে জানতে হবে যে এই গাছটা জল কতটা পছন্দ করে। এই গাছটা জলটা এরকমই পছন্দ করে যে মাটিটা একটু হালকা ভিজে ভিজে থাকবে, মানে হালকা ময়েশ্চার থাকবে, সেইটা কিন্তু এই গাছটা খুব ভালো পছন্দ করে। সেই জন্য তোমরা মাটি তৈরি করার সময় হালকা এর মধ্যে 1-2 মুঠো কোকোপিট দিতে পারো। আমি দিইনি, কারণ হচ্ছে কি আমি পাতা পচা সার ব্যবহার করেছি। পাতা পচা সার কিন্তু জল ধরে রাখার ভালো ক্ষমতা রাখে, সেই জন্য আমি এখানে কোকোপিট ব্যবহার করিনি। তোমরা চাইলে এর মধ্যে 1-2 মুঠো কোকোপিট মিশিয়ে নিতে পারো, তাহলে মাটিটা ময়েশ্চারটা ধরে রাখবে। তাহলে কী হবে, গাছটারও কিন্তু খুব বৃদ্ধি তাড়াতাড়ি ঘটবে। সেই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে যে মাটিটা যেন একেবারে শুকিয়ে না যায়। তাহলে আমরা কেরম জল দেবো? তাহলে আমরা জল দেবো, উপরের মাটিটা দেখবো হালকা শুকিয়ে এসেছে, তারপর আমরা দ্বিতীয়বার আবার জল দেবো। মানে ওপরের ধরে নাও একটা লেয়ার 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি লেয়ার একটা শুকিয়ে এসেছে, বুঝতে পারছি আমরা, ধরলেই ভেঙে যাচ্ছে মাটি, তখন আমরা আবার জল দেবো। আর যখন দেখবো যে ধরলেই কাদা উঠে আসছে হাতে, তখন কিন্তু কোনো মতেই জল দেবো না, তাহলে অতিরিক্ত জল দেওয়া হয়ে যাবে। সেই জন্য ওভার ওয়াটারিং করবার দরকার নেই এবং আন্ডার ওয়াটারিং করবারও দরকার নেই, তাহলেই গাছটার কিন্তু খুব ভালো বৃদ্ধি ঘটবে। এটা হলো প্রতিদিন জল দেওয়ার নিয়ম। তার মানে প্রতিদিন আমরা উপরের মাটি শুকনো দেখবো এবং দ্বিতীয়বার জল দেবো। এটা বোঝা গেল? দেখো এরপর আসি এর আলোর ব্যাপারটা নিয়ে। আলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, এই গাছটা যারা এমনি মাটিতে করবে তাদের তো কোনো কথাই নেই, তারা ফুল সানলাইট এমনিই পাবে। আচ্ছা, যারা ছাদে করবে তাদেরকে বলে দিই, তারা কিন্তু এই গাছটাকে অবশ্যই যেখানে খুব বেশি সূর্যের আলো আসে, মানে ফুল সানলাইট আসে, সেখানে রাখবে। মানে মিনিমাম 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যেখানে সূর্যের আলো আসে, ঠিক সেই রকম জায়গা সিলেক্ট করে তোমরা সেই জায়গাতেই কিন্তু এই গাছটাকে রাখবে। তাহলে কী হবে, এই গাছটার মধ্যে খুব ভালো গ্রোথ হবে, গাছটা খুব তাড়াতাড়ি খাবার তৈরি করতে পারবে নিজের, মানে ফটোসিনথেসিস খুব ভালো হবে এবং তার সাথে সাথে গাছের বৃদ্ধিও কিন্তু খুব ভালো হবে। দেখো এই গাছটার খাবারের ক্ষেত্রে বলে দিই,
খাবারের ক্ষেত্রে হচ্ছে এই গাছটার কাছে তুমি যে কোনো খাবার ব্যবহার করতে পারো। কারণ হচ্ছে কি, এই গাছটার জন্য বিশেষ কিন্তু কোনো খাবারের প্রয়োজন হয় না। তুমি এই গাছটাকে প্রতি মাসে এই রকম বড় টবের জন্য 2 থেকে 3 মুঠো যে কোনো কম্পোস্ট সার দিতে পারো। 2 থেকে 3 মুঠো, হাতের যে মুঠো হয় 2 থেকে 3 মুঠো কম্পোস্ট সার দেবে, তাতেই কিন্তু এই গাছটা খুব ভালো বৃদ্ধি ঘটবে। আবার তোমার কাছে যদি মিশ্র সার থাকে, মানে আমি যেরকম মিশ্র সার তৈরি দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই মিশ্র সার থাকে, সেই মিশ্র সারও তুমি ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এটা হলো। আবার মনে করো মিশ্র সারও নেই, তোমার কাছে কম্পোস্টও নেই, তাহলে তুমি কি ব্যবহার করবে? সেক্ষেত্রে তুমি এই টবটার জন্য, মানে এত বড় টবের জন্য তুমি ব্যবহার করবে তোমার হাতের 2 মুঠো সর্ষে খোল গুঁড়ো, 1 মুঠো হাড়ের গুঁড়ো, আর হাফ মুঠো পটাশ, লাল পটাশ বা সাদা পটাশ, যে পটাশটা তুমি পাবে, এমওপিও হতে পারে, এসওপিও হতে পারে, কোনো অসুবিধা নেই। যে কোনো পটাশ তুমি হাফ মুঠোর মতো নিয়ে ভালো করে এরকমভাবে 3টেকে আগে মেশাবে। 3টে খাবারকে মেশালে মিশিয়ে আস্তে আস্তে ধার দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু এই গাছের খুব ভালো খাবার হয়ে যাবে। কিন্তু খাবার দেওয়ার নিয়মও আছে একটা, সেটাও আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, খাবার দেওয়ার আগে কি করবে, তোমরা ধার দিয়ে মাটিটাকে একটু খুঁচে নেবে, হালকা করে খুঁচে নিলে, খুঁচে নেওয়ার পর খাবারটা দিলে, খাবারটা দিয়ে আবার খাবারটাকে কী করবে, ওই মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবে, হাত দিয়ে মিশিয়ে দেওয়ার পর জল দিয়ে দেবে। তাহলে কী হবে, খাবার, মাটি, জল 3টেকে একসাথে ভালো করে মিশ্রণ হতে হবে। 3টে যদি সম্পূর্ণ ভালোভাবে মিশ্রণ হয়, তবেই কিন্তু গাছের খাবার গ্রহণ করতে সুবিধা হয়। সেই জন্য আমরা সবসময় কী করব, যখনই খাবার দেবো তখনই একটু খুঁচিয়ে দিয়ে খাবারটাকে দিয়ে আবার একটু ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবো, তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে খাবার পেয়ে যাবে। এই গাছটার ক্ষেত্রে আমরা কি কীটনাশক ব্যবহার করব? দেখো, এই গাছটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারো। যদি সম্ভব হয় অর্গানিক কোনো কীটনাশক ব্যবহার করতে পারো, যেমন মনে করো নিম তেল, যেমন মনে করো কাকা, এগুলো ব্যবহার করতে পারো। অথবা তোমার কাছে যদি রোগর থাকে রোগর ব্যবহার করতে পারো, টাপগড় চাইলে টাপগড় ব্যবহার করতে পারো, যেটা ইচ্ছা তুমি সেটা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। এবার আমি মাপটা বলে দিই। মাপটা হলো 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দেবে, দিয়ে ভালো করে গুলে নেবে, গুলে নিয়ে বিকেলবেলা গাছের মধ্যে স্প্রে করে দেবে। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, এর বেশি নয়, দিয়ে ভালো করে গুলে নেবে, গুলে নিয়ে বিকেলবেলা গাছের মধ্যে স্প্রে করে দেবে। তাহলেই এই গাছের রোগ পোকা দমন হয়ে যাবে, আর এর মধ্যে কোনো রোগ পোকা আসবে না। এটা হলো রোগ পোকার ব্যাপারটা, এটাকে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রেখো, গাছের মধ্যে যেন কোনো রকমভাবে কোনো রোগ পোকা না আসে। এই গাছটা যেহেতু গুল্ম শ্রেণীর গাছ, সেহেতু এই গাছটার থেকে কিন্তু খুব সহজেই আমরা চারা তৈরি করতে পারি। কিভাবে? আমরা কাটিং থেকে চারা করতে পারি। এবং এই গাছটার মধ্যে একটা ফল হয়, ফলটা সেই পটলের মতন হয় দেখতে। ফলটার ফেটে তোমরা নিশ্চয়ই অ্যাডেনিয়ামের বীজ দেখেছো, অ্যাডেনিয়ামের বীজ যেরকম উড়ে উড়ে যায় চারিদিকে, এর ফলটাও কিন্তু চারিদিকে উড়ে উড়ে যায়। তোমরা এর বীজ থেকেও কিন্তু চারা তৈরি করতে পারবে। আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখাবো, পরবর্তী ভিডিওতে এই গাছটা যখন বড় হয়ে যাবে, তখন এই গাছটার থেকেই আমি তোমাদেরকে দেখাবো কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এবং বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয়, সমস্তটাই আমি তোমাদেরকে দেখাবো। যদি তুমি কোনো রকমভাবে এর চারা জোগাড় করতে না পারো, অথচ কারোর বাড়িতে দেখতে পাচ্ছ যে এরকম গাছ রয়েছে, তুমি কিন্তু অবশ্যই সেখান থেকে কাটিং করে নিয়ে আসতে পারো এবং অবশ্যই চারা করে নিতে পারো। চারা করা এমন কোনো ব্যাপার নয়, খুবই সহজ পদ্ধতি চারা করা। আমার যে কোনো একটা কাটিংয়ের ভিডিও দেখে নেবে, সেই কাটিংয়ের ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবে, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কাটিং করতে হয়। সেরকমভাবেই তুমি কাটিং করে তোমার বাড়িতে চারা তৈরি করে নিতে পারো। অথবা তুমি যদি বীজ পাও, বীজকেও কিন্তু চারা তৈরি করে নিতে পারো। আশা করি এই যুক্তিফুল গাছ সম্বন্ধে তোমাদেরকে আমি সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।